Welcome to Chartage. I am your mentor Orko, a prop desk trader and a technical analyst by profession. ঠিক আছে, তো আজকে আমরা ভলিউম শেয়ার মার্কেটের ট্রেডিং বা একটা ট্রেন্ড আইডেন্টিফাই করার জন্য কতটা ইম্পর্টেন্ট সেটা আমরা দেখব। ঠিক আছে, আগে আমরা ডাও থিওরিতে দেখেছিলাম টেনেন্ট 4-এ যে ভলিউম একটা ট্রেন্ড আইডেন্টিফাইয়ের জন্য কতটা ইম্পর্টেন্ট। সেখানে ডাও থিওরির 4th টেনেন্টে কী ছিল যে মার্কেটের একটা ট্রেন্ড আইডেন্টিফাই করার জন্য ভলিউম ইম্পর্টেন্ট। কী ছিল, ট্রেন্ড ওপর দিকে যদি যায় তাহলে ভলিউম ইনক্রিজ হবে, আর যদি ট্রেন্ড কন্টিনিউয়াসলি নিচের দিকে যায় তখনও কিন্তু ভলিউম ইনক্রিজ হবে। ঠিক আছে, ওপরের দিকে গেলেও ইনক্রিজ হবে, আবার যদি নিচের দিকে গেলে ইনক্রিজ হবে, তবে সেই ট্রেন্ডটার একটা ভ্যালু আছে বা সেই ট্রেন্ডটা একটা স্ট্রং ট্রেন্ড হিসাবে ধরা হবে। কিন্তু যদি একটা ট্রেন্ড কন্টিনিউয়াসলি ওপরের দিকে যাচ্ছে কিন্তু ভলিউমটা নিচের দিকে আসছে তাহলে সেটাকে স্ট্রং ট্রেন্ড হিসাবে ধরা হবে না। ঠিক আছে, এটা আমরা ডাও থিওরিতে পড়েছিলাম, বা এখানে একটা রিভার্সালের সাইন আছে। এবার আজকে আমরা ইন ডিটেলসে ভলিউমের ক্লাস করব, যে ভলিউম কীভাবে মার্কেটের জন্য প্রচণ্ড ইম্পর্টেন্ট। যারা ট্রেন্ড প্লেয়ার বা ট্রেন্ড মোমেন্টাম ট্রেডার তারা ভলিউমকে এত ইম্পর্টেন্স দেয় কেন, ভলিউম আসলে কী, এবং একটা সেট আপ আইডেন্টিফাই করার জন্য যে কোনো যারা ইকুইটি ট্রেডিং করে, সুইং ট্রেডিং বা পজিশনাল ট্রেডিং, তারা ভলিউমকে অবশ্যই রাখে তাদের নিজেদের সেট আপে। যেরকম 5টা কিংবা 6টা প্যারামিটার থাকে, তার মধ্যে ভলিউম ওয়ান অফ দ্য বেস্ট প্যারামিটার অবশ্যই কিন্তু ভলিউম। তার কারণ কি সেটা আমরা আজকে দেখব। ঠিক আছে, এবার প্রথমে আমরা দেখব ভলিউম জিনিসটা কি, হোয়াট ইজ দ্য ভলিউম। একটা শেয়ার দেখুন, একটা নাম নিচ্ছি, জাস্ট এ কোম্পানি কল্ড রিলায়েন্স। ঠিক আছে, রিলায়েন্স একটা শেয়ার, ভলিউম VOLUME। আমরা আজকে ভলিউম সম্পর্কে জানবো, ভলিউম জিনিসটা কি মার্কেটে। ঠিক আছে, তো শেয়ার কল্ড রিলায়েন্স, RELIANCE, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। ঠিক আছে, আমাদের লিস্টেড যতগুলো স্টক আছে তার মধ্যে টপ 1 টপ 2 এর মধ্যে সবসময় থাকে। ঠিক আছে, কোনো সময় HDFC ব্যাংকের মার্কেট ক্যাপকে আমরা দেখতে পাই বেশি, কোনো সময় রিলায়েন্সকে দেখতে পাই বেশি, কারণ এখানে ডিভিডেন্ড স্প্লিটের বিষয়টা আছে। ঠিক আছে, যেমন এখন জিও স্প্লিট হয়ে গেছে, জিও ফাইন্যান্সিয়াল সার্ভিস, তার আগে রিলায়েন্সই সবথেকে বেশি ছিল ওয়েটেজে, এবং মার্কেট ক্যাপ ওয়াইজ সবথেকে দেশের বড় কোম্পানি। তো রিলায়েন্সে ধরুন ট্রেড হচ্ছে প্রতিদিন সকাল 9:15 থেকে 3:30 পর্যন্ত মার্কেট ওপেন থাকে। এই সময় কি হয়, রিলায়েন্সের কেউ একটা শেয়ার ধরে নিলাম, এটা রিলায়েন্সের প্রাইস হলো 1000 টাকা। ঠিক আছে, এই 1000 টাকা প্রাইসে কেউ একজন বাই করছে, রিলায়েন্সের একটা শেয়ার যদি কেউ একজন কিনতে যায়, তার উল্টো দিকে কি একজনের সেলারও থাকতে হবে, একজনকে সেল করতে হবে। ঠিক আছে, এই একজন বাই করছে এবং একজন সেল করছে, এই দুয়ে মিলে ভলিউম কতগুলো হবে, একটা। ঠিক আছে, রিলায়েন্সের শেয়ারের সারাদিনে যদি ভলিউম 1 হয়, তার মানে কি একটা শেয়ার রিলায়েন্সের বাই হয়েছে এবং একটা সেল হয়েছে। ঠিক আছে, কোনোভাবে এটা গুলাবেন না যে ভলিউম 1+1 কিন্তু এখানে 2 নয়, মানে একটা বাই হয়েছে একটা সেল হয়েছে, এখানে কিন্তু ভলিউমটাকে আমরা 2 বলবো না। ঠিক আছে, যে একটা কেনা একটা বেচা হয়েছে মানে দুটো ভলিউম হয়েছে, একটা শেয়ারই একজন কিনেছে এবং একজন বিক্রি করেছে। এখানে যদি রিলায়েন্সের এটাই 10 লাখ 10 লাখ যদি শেয়ার সেদিন ভলিউম আমরা দেখতে পাই, এই 10 লাখের মানে কি, 10 লাখের মানে হলো ইকুইটি ক্যাশ সেগমেন্টে এই 10 লাখ শেয়ার
এই 9:15 থেকে বিকেল 3:30টার মধ্যে কেনা বেচা হয়েছে, ঠিক আছে। সেটা দেখবো আমরা ইকুইটি ক্যাশ সেগমেন্টে। এর সঙ্গে আছে ফিউচার সেগমেন্ট। ফিউচার সেগমেন্টে সেখানেও যদি আমরা দেখি, সেখানে আবার সিরিজ হয়। যেমন এটা চলছে নভেম্বর, সেখানে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, মোটামুটি 3 মাসের ফিউচার অ্যাক্টিভ থাকে, ঠিক আছে। এবার এটা হলো ইকুইটি ক্যাশেট। এর সাথে যদি আমরা ধরলাম নভেম্বর সিরিজে 9,09,L কাজ হয়েছে নভেম্বর ফিউচারে, ঠিক আছে। সেটা কিন্তু আলাদা জিনিস। সেই ওখানে ফিউচার কন্ট্রাক্ট টোটাল 9 লাখ কোয়ান্টিটিতে কাজ হয়েছে, ঠিক আছে। ওখানে লট আছে, লট হিসাবে কাজ হয়, কিন্তু যেটা আমরা ভলিউম দেখতে পাই ওটা কিন্তু কোয়ান্টিটিতে ভলিউম দেখতে পাই, ঠিক আছে। রিলায়েন্সের যেমন 500 লট, ঠিক আছে। মানে যদি একটা লটে কাজ হয় সেটা তার মানে এখানে দেখাবে 500টা কোয়ান্টিটি কাজ হয়েছে, ঠিক আছে। ওখানে যদি এক লট কেউ বাই সেল করে সেখানে কিন্তু দেখাবে সেখানে 500টা কোয়ান্টিটি। এটা একটু কমপ্লেক্স জিনিস, যখন আমরা এফএনও সম্পর্কে পড়বো তখন আমরা এই জিনিসটা ইন ডিটেলসে বুঝবো, ঠিক আছে। আগে টেকনিক্যাল অ্যানালিসিসটা শিখে নিই। টেকনিক্যাল অ্যানালিসিসে রিলায়েন্সের যখন দেখবো তখন রিলায়েন্স ইন্ডাস্ট্রিতে আমরা যেটা দেখবো সেটাই কিন্তু সব কিছু, ওকে। ঠিক সেরকমই আর একটা এক্সাম্পল আমরা যখন লাইভ এক্সাম্পল আজকে দেখব সেটা তখন আরও বিষয়টা ক্লিয়ার হবে। আর ভলিউম জিনিসটা কী এবং কীভাবে ক্যালকুলেট হয় সেটা আমরা বুঝলাম এখান থেকে। এবার আমরা ভলিউম সম্পর্কে আরেকটু ডিটেলসে জানবো, ঠিক আছে। সিকিউরিটি ইজ হায়ার ডেইলি ভলিউম আর মোর লিকুইড। মানে কি, একটা স্টক যেটা রিলায়েন্স ধরো 10 লাখ কোয়ান্টিটিতে কাজ হয়েছে, ঠিক আছে। আমরা ধরলাম রিলায়েন্স 10 লাখ কোয়ান্টিটিতে কাজ হয়েছে। একটা ধরলাম একটা ছোট স্টক, সেটা 1 লাখ কোয়ান্টিটিতে কাজ হয়েছে, 1 লাখ, ঠিক আছে। 1 লাখ কোয়ান্টিটিতে কাজ হয়েছে। আর একটা স্টক আমরা ধরলাম সেটা 10,000 কোয়ান্টিটিতে কাজ হয়েছে, 10K। এল মানে হলো ল্যাক আর কে মানে হলো 1000, ঠিক আছে। 10K মানে কি, একটা স্টক যেটা 10 লাখ শেয়ার কেনা বেচা হয়েছে সেটা মোর লিকুইড। লিকুইড মানে কি, সেখানে আমরা খুব তাড়াতাড়ি বাই সেল করতে পারবো। যারা কেউ একটু বড় যদি ইনভেস্টর আসে, সে যদি 10,000 শেয়ার ইনে চাঙ্ক কিনতে চায়, তাহলে রিলায়েন্সে যেহেতু 10 লাখ কোয়ান্টিটিতে কাজ হচ্ছে, সে তার নিজের যে প্রাইসটা জাজ করবে, বা আমরা যেটা তখন আলোচনা করলাম 1,000 টাকা, সেই 1,000 টাকাতেই কিন্তু কিনতে পারবে। হয়তো এখান থেকে ম্যাক্সিমাম 50 পয়সা 19-20 হতে পারে, তাও হওয়ারটা চান্সটা খুব রেয়ার, ঠিক আছে, যদি সে 10,000 কোয়ান্টিটি কিনতে চায় রিলায়েন্সে। কিন্তু যে শেয়ারটাতে অনলি 1 লাখ কাজ হয়েছে, অন্য কোনো একটা ধরলাম আমরা মিড ক্যাপ স্টক, যেখানে 1 লাখ কোয়ান্টিটি কাজ হয়েছে, মানে বিকেল 3:30 পর্যন্ত, 3:30 পর্যন্ত অনলি 1 লাখ কোয়ান্টিটি কাজ হয়েছে। সেখানে কিন্তু কেউ যদি 10,000 শেয়ার বাই সেল করতে যায়, 10,000 শেয়ার যদি বাই সেল করতে যায়, সে কিন্তু এই 1,000 টাকার প্রাইসে পাবে না। তাকে কিন্তু হয়তো 10 টাকা আরও বেশি পর্যন্ত প্রাইস দিতে হতে পারে। 10,000 কেননা সে বিডে নেবে এবং সবাই 1,000 টাকায় বিক্রি করতে সবাই রেডি থাকবে না, ঠিক আছে। এবার তাকে যদি 10,000 কোয়ান্টিটি তাকে যদি বাই করতেই হয়, তখন কিন্তু এখানে প্রাইসটা বেড়ে যাবে। সে কিন্তু বেস্ট ভ্যালু পাবে না সে যে প্রাইসে কিনতে চাইছে, ঠিক আছে। আর যে স্টকটায় অনলি 10,000 কোয়ান্টিটিতে কাজ হয়, সেখানে যদি কেউ 10,000 একাই সে যদি বাই করতে যায় শেয়ার, তাহলে কিন্তু সেই প্রাইসটা একদিনে সেটা সম্ভবই না। অলমোস্ট সেটা হয়তো 3 থেকে 5 দিন সময় লাগতে পারে, ঠিক আছে। আর সেই প্রাইসটা যদি 1,000 টাকা থাকে, তাহলে সেটা হয়তো বেড়ে 1,050 টাকা পর্যন্তও যেতে পারে, ঠিক আছে। 1,050, 1,060 পর্যন্ত যেতে পারে। বা যদি একদিনে কিনতে চায়, সেই 1,000 টাকাটা হয়তো 1,100 টাকাও হতে পারে। কারণ আমাদের মার্কেটে 10%-এর সার্কিট থাকে, আপার সার্কিট, 20%-এর আপার সার্কিট থাকে। যেমন ম্যাক্সিমাম একদিনে একটা শেয়ার
যদি এফএনও কাউন্টার না হয় বা ফিউচার যদি তার না থাকে, সে ম্যাক্সিমাম 20% যেতে পারে। ঠিক আছে, এই 1000 টাকাটা ম্যাক্সিমাম 1200 বা 1200 টাকা পর্যন্ত যেতে পারে। এবার তাকে যদি 10,000 কোয়ান্টিটি কিনতে হয়, তাকে হয়তো প্রাইস অলমোস্ট এই 1000 থেকে 1200 টাকা পর্যন্ত নিয়ে যেতে হবে। তার মানে কি, সে 1000 টাকায় শেয়ারগুলো পেলো না, 1200 টাকা পর্যন্ত তাকে 1200 টাকা দাম দিতে হচ্ছে। একটা শেয়ারে সে কিনতে চাইছে সে 1000 টাকায়, কিন্তু তাকে দাম দিতে হচ্ছে 1200 টাকা। কারণ কি, তার কাছে অনেকগুলো কোয়ান্টিটি কিনতে হবে। ঠিক আছে, ততগুলো কিন্তু মার্কেটে কাজ হয় না। তাহলে আমরা এখান থেকে কি বুঝলাম, যে বড় যে কাউন্টারগুলো আছে, যেখানে বড় কোয়ান্টিটিতে কাজ হয়, সেখানে আমরা কাজ করব, বা সেখানে বাই সেল করা অপেক্ষাকৃত সোজা। ঠিক আছে, এরপর আমরা দেখব কিছু লাইভ এক্সাম্পলও আমরা অবশ্যই দেখব, এবং তার আগে একটা আমাদের এটা জিরোদা থেকে নেওয়া, আই থিঙ্ক সো, যখন আমরা এটা তৈরি করেছিলাম জিরোদা ভার্সিটি থেকে এই টেবিলটা নেওয়া। ঠিক আছে, এবং আগের যেটা, এটাও জিরোদা ভার্সিটি থেকে নেওয়া। এই যে জিরোদা লেখা আছে, জিরোদা ভার্সিটি ইজ এ ভেরি গুড সোর্স অফ কন্টেন্ট। ঠিক আছে, আপনারা যদি কেউ পড়তে চান, তাহলে জিরোদা ভার্সিটিতে অনেক ভালো ভালো ব্লগ আছে, যেগুলোতে টেকনিক্যাল অ্যানালিসিস সম্পর্কে ইন ডিটেলস ফ্রি অফ কস্ট আছে। ঠিক আছে, ওরকম কন্টেন্ট বা পড়ার জিনিস খুব কম আছে মার্কেটে, এখান থেকে কিন্তু আপনারা পড়তে পারেন। ঠিক আছে, যাদের পড়ায় ইন্টারেস্ট আছে। এখানে আমরা কি দেখছি, এই টেবিলটা আমরা কিন্তু ভালো করে এখন বুঝবো। প্রাইস ইনক্রিজ ভলিউম ইনক্রিজ, মানে প্রাইসও বাড়ছে, ভলিউমও বাড়ছে। তার মানে কি, সেন্টিমেন্টটা বুলিশ, মানে কি বাজারে ডিমান্ড আছে। বোঝা যাচ্ছে, বাজারে ডিমান্ড আছে, মানে ভলিউমটাকে কারা বাড়াচ্ছে, প্রাইসও যারা বাড়াচ্ছে তারাই ভলিউম দিয়ে প্রাইসটা বাড়াচ্ছে। ঠিক আছে, তার মানে কি বাজারে একটা ডিমান্ড আছে। বোঝা গেল, মানে কি হতে পারে, প্রাইসটা ওপরের দিকে ওঠার প্রবাবিলিটি অপেক্ষাকৃত বেশি হবে নিচের দিকে নামার থেকে। ঠিক আছে, যদি প্রাইস এবং ভলিউম দুটোই ওপরের দিকে যায়। ঠিক আছে, অপর দিকে প্রাইস ইনক্রিজ বাট ভলিউম ডিক্রিজ, প্রাইস ইনক্রিজ বাট ভলিউম ডিক্রিজ। প্রাইস তো উঠছে, প্রাইস উঠছে, কিন্তু ভলিউম উঠছে না, ভলিউম কিন্তু কমছে। তার মানে কি, যে বায়াররা আছে তারা কিন্তু খুব একটা বেশি ভলিউম দিয়ে নিচ্ছে না, মানে অনেক কোয়ান্টিটি তারা কিনছে না, তারা ধীরে ধীরে কোয়ান্টিটিটা কম করছে। তার ফলে কি, হয়তো প্রাইস বাড়ছে কিন্তু ভলিউমটা অতটা বাড়ছে না। তার মানে কি, একটা কনসার্ন, এরকম যখন সিনারিও তৈরি হবে যে প্রাইস বাড়ছে ভলিউম কমছে, এটাকে বলা হয় ডাইভার্জেন্স। ঠিক আছে, যদি দুটো বিপরীত দিকে যায় তাহলে সেটাকে বলা হয়, যদি দুটো বিপরীত দিকে যায় কোনো সময়, এটা আমরা ইন্ডিকেটরে খুব বেশি দেখতে পাবো, যে কোনো একটা অসিলেটরে আমরা দেখতে পাবো যে ডাইভার্জেন্স খুব ভালোভাবে এটা কাজ করে। ঠিক আছে, যে প্রাইস বাড়ছে কিন্তু ভলিউম কমছে, এটাকে কি বলবো, কশন উইক হ্যান্ড বাইং। মানে কি, এখানে কিন্তু স্ট্রং হ্যান্ড বাইং হচ্ছে না। মানে কি বলুন তো, আমরা যারা রিটেল ট্রেডার, তারা কিন্তু ভলিউমকে বাড়াতে পারবো না। ঠিক আছে, আমরা যখন বাই করব তখন ভলিউমে কোনো ইম্প্যাক্ট পড়বে না, অলমোস্ট নো ইম্প্যাক্ট, ভলিউমে নো ইম্প্যাক্ট। ঠিক আছে, কখন হবে নো ইম্প্যাক্ট, যখন রিটেল ট্রেডাররা কাজ করবে। রিটেল যখন কাজ করবে, ভলিউম তাহলে কারা বাড়ায়, এখন কোশ্চেন এটা হতে হবে, ভলিউম বাড়ায় ইনস্টিটিউশনাল ইনভেস্টররা। যারা ইনস্টিটিউশন যখন বাই করে তখনই একমাত্র ভলিউম বাড়ে। হয়তো একটা শেয়ার প্রতিদিন 10 লাখ করে কাজ হচ্ছে, যেমন আমরা এক্সাম্পল নিচ্ছিলাম রিলায়েন্সের, হয়তো আমরা সেখানে একদিন দেখলাম যে ডাইরেক্ট 1 CR এর কাজ হলো, মানে 1 কোটির ভলিউমে কাজ হলো। মানে প্রতিদিন যেখানে 10 লাখের কাজ হতো, সেখানে একদিন 1 কোটি ভলিউমের কাজ হলো। তার মানে কি, তার মানে হলো কোনো একটা বড় ইনভেস্টরকে সেখানে বাই করতে হবে, কোনো একটা বড় ইনভেস্টর এসেছে বাই করার জন্য। এবার এই 10 লাখের যেখানে বাই হতো, সেখানে যখন দেখলাম আমরা 1 কোটির একদিন ভলিউম বাই হলো, এবং প্রাইস ভলিউম হলো, এবং প্রাইস ওপর দিকে উঠলো, তার মানে কি, দেয়ার ইজ এ হাই চান্স যে এই যে 1 কোটির ভলিউমে যে কাজ করেছে সে বাই করেছে, এবং সে চাইবে না মার্কেট নিচের দিকে পড়ুক। কারণ আমরা রিটেল ট্রেডার, এখানে
হয়তো ম্যাক্সিমাম 1 লাখ বাই করি সেল করি প্রতিদিন, কিন্তু বাকি 9 লাখ মোটামুটি ইনস্টিটিউশনালরাই প্লে করে কিংবা প্রপ ট্রেডাররা প্লে করে। যেমন আমরা ইনস্টিটিউশনাল হিসাবে প্রপ হিসাবে যেভাবে কাজ করি, অবশ্য আমরা পুরোটাই এফএনএ তো করি, সেটা আলাদা পার্ট। কিন্তু এখানে যে 1 CR যে বাই করেছে ডেলিভারি ভলিউম, সেখানে ভলিউমের মধ্যে আবার দুটো ভাগ আছে, একটা হলো ইন্টারডে ভলিউম আর একটা ডেলিভারি ভলিউম, সেটা সম্পর্কে আরেকটু পরে আসছি, ঠিক আছে। ভলিউম কিন্তু ক্লাসটা একটু লেন্দি হবে, কিন্তু আমি আশা করব যারা চার্টেজের ক্লাস করে তারা শেষ পর্যন্ত ক্লাস করে এবং মন দিয়ে খাতা পেন নিয়ে বসে করে, ঠিক আছে। এমন না যে শর্টস ভিডিও দেখার মতো না, যে আমি 10 সেকেন্ড দেখলাম সেটা নেক্সট করলাম, 10 সেকেন্ড দেখলাম নেক্সট করলাম, কারণ দিস ইজ এ মানি মেকিং প্রসেস, ঠিক আছে। তো এরপরে আমরা দেখব যে ভলিউম একটা ইম্পর্টেন্ট ইন্ডিকেটর হিসাবে কী করে কাজ করে, ঠিক আছে। ইন টেকনিক্যাল অ্যানালিসিস, বিকজ ইটস মেজার্স the relative significance of any market move, ঠিক আছে। if the market moves a large amount during a given period, then the strength of the movement either gains credibility or viewed by skepticism based on the volume observed. The higher the volume during the price move, the more significant the move is considered in this form of analysis. Conversely, if the volume is low when the মুভ ইজ ভিউড উইথ আ লেস সিগনিফিকেন্স, মানে কি, যদি প্রাইস ওপরের দিকে ওঠে এবং ভলিউম নিচের দিকে নামে, তাহলে সেই ট্রেন্ডটা অপেক্ষাকৃত উইক, এবং প্রাইস এবং ভলিউম যদি একই দিকে যায় তাহলে সেই যে ট্রেন্ড সেটা হলো স্ট্রং, ঠিক আছে। ওয়ান্ট টু কনফার্ম, ইফ এ ট্রেডার ওয়ান্টস টু কনফার্ম রিভার্সাল অন এ লেভেল অফ সাপোর্ট অর ফ্লোর, দে লুক হাই বাইং ভলিউম, ঠিক আছে। যদি আমরা নিচের থেকে ওপরের দিকে যদি দেখি তাহলে এখানে আমরা হাই ভলিউম দেখতে চাই, ঠিক আছে, হাই ভলিউম। এবং ওপরের থেকে নিচের দিকে নামার সময় এখানেও যদি আমরা নেগেটিভ বারের সঙ্গে হাই ভলিউম দেখি তাহলে সেটা একটা কিন্তু রিভার্সাল সাইন করে, ঠিক আছে। দে ট্রেডার্স ওয়ান্ট টু ব্রেক ইন দ্য লেভেল অফ সাপোর্ট, দে লুক ফর লো ভলিউম for buyers to confirm reversal on the level of resistance or ceiling. Traders look for a high selling volume. Conversely, to confirm a break level of resistance, they look for high volume for buyers, ঠিক আছে। দ্য শেষের লাইনটা ভলিউমের সব থেকে ইম্পর্টেন্ট লাইন, কি লাইন? হাই ভলিউম ইন্ডিকেটস দ্য প্রেজেন্স অফ স্মার্ট মানি, মানে একটু আগেই যেটা আমরা ডিসকাস করলাম যে হাই ভলিউম কখনো কিন্তু উইক মানি বা রিটেলের মানিকে আইডেন্টিফাই করে না, স্মার্ট মানি বা ইনস্টিটিউশনাল মানি যেটা সেটাকে আইডেন্টিফাই করে হলো হাই ভলিউম, ঠিক আছে। মানে যেখানে আমরা হাই ভলিউম দেখবো সেখানে আমরা ইনস্টিটিউশনাল মানি দেখবো, ঠিক আছে। আর একটা জিনিস, এবার একটা জিনিস নিয়ে আলোচনা করি যেখানে আমাদের নোটস এখানে নেই, সেটা হলো ভলিউম দু রকমের হয় জেনারেলি ইকুইটিতে, সেটা হলো একটা হলো ইন্ট্রাডে ভলিউম, TRADAY, একটা হলো ইন্ট্রাডে ভলিউম আর একটা হলো ডেলিভারি ভলিউম, DELEVERY। ইন্ট্রাডে ভলিউম এবং ডেলিভারি ভলিউমের মধ্যে পার্থক্য কি? একদিনের মধ্যেই যদি বাই এবং সেল করা হয়, ঠিক আছে, যারা সকালে বাই করলো, ধরুন একটা কোয়ান্টিটি সে সকালে বাই করেছে কিন্তু বিকেল 3:30টার আগে সে সেল করে দিল, ঠিক আছে, এটা আমরা ধরলাম 10টার সময় বাই করেছে, সে ইন্ট্রাডে প্লে করে 3টের মধ্যে সেল করলো, ঠিক আছে, 3 PM, এটা হলো ইন্ট্রাডে ভলিউম, ঠিক আছে। সে যেহেতু একটা বাই করে একটা সেল করেছে, ভলিউম কিন্তু সেখানে কাউন্ট হবে 1, ঠিক আছে। এবং সেম জিনিস এখানে এরকম আমরা ধরলাম আমাদের 10 লাখের এক্সাম্পলের মধ্যে 5 লাখ শেয়ার এমন আছে যেটা সকালে বাই করে বিকেলে তারা সেল করে গেছে, কিংবা সকালের দিকে তারা সেল করে বিকেলে বাই করেছে, ঠিক আছে। ইন্ট্রাডেতে বাইং সেলিং দুটোই হয়, বাইং প্লাস শর্টিং। শর্ট মানে কি, ওপরের লেভেলে কেউ একজন বিক্রি করেছে, তার প্রবাবিলিটি ছিল যে প্রাইস নিচে আসবে, ঠিক আছে, এখানে সে শর্ট করেছে এবং নিচে এলে সে বাই করে নেবে, ঠিক আছে, এবং সেটা সে ইন্ট্রাডের মধ্যেই করেছে। ইন্ট্রাডেতে ইকুইটিতে শর্টিং
অপশান আছে, ঠিক আছে। এটা কিন্তু আমরা ইকুইটিতে ডেলিভারিতে শর্টিং হয় না, মানে আপনি আজকে বিক্রি করলেন এবং আগামীকাল বা আগামী পরশু বাই করবেন, সেটা কিন্তু হয় না ইকুইটিতে, সেটা ফিউচারে হয় বা অপশানে হয়, ঠিক আছে। এখানে আপনি ইন্ট্রাডেতে ইন্ট্রাডে মেনলি এখানে লিভারেজ প্লে হয়, 4x 5x লিভারেজ থাকে, মানে আপনি 1 টাকা দিয়ে 5 টাকার আপনি জিনিস কিনতে পারেন। কিন্তু আই উইল নট রেকমেন্ড এনি নিউ লার্নার্স টু টেক লিভারেজ মানি, ঠিক আছে। আমি কাউকে রেকমেন্ড করবো না যে এই 1 টাকা আপনার নিজের পকেট থেকে দিয়ে 5 টাকার বাই সেল করবেন। আমরা এগুলো সব ট্রেডিং স্ট্র্যাটেজি যখন আলোচনা করব তখন এইগুলো সম্পর্কে ইন ডিটেলস ডিসকাস করব, ঠিক আছে। তাহলে আমি এখানে কি বোঝাতে চাইলাম, যদি বাই সেল একই দিনের মধ্যে সম্পন্ন হয় সেটা হয়ে যাবে কি ইন্ট্রাডে। ওকে, ক্লিয়ার, বোঝা গেল? এটা আমরা ধরলাম অ্যাপ্রক্স 5 লাখ। আর 5 লাখ কোয়ান্টিটি এমন হয়েছে তারা শুধুমাত্র বাই করেছে, ঠিক আছে। তারা শেয়ারটাকে বাই করেছে, মানে সেল করেনি, ঠিক আছে। আবার একজন যদি বাই করে তাহলে অপরজনকে সেলও করতে হবে। 5 লাখ কোয়ান্টিটি তারা একদিনে একবারই কাজ করেছে, এই একই শেয়ারের মধ্যে তারা কিন্তু দিনে দুবার কাজ করেনি। 5 লাখ সেল হয়েছে, অপর দিকে 5 লাখ বাই হয়েছে, ঠিক আছে। এই যে 5 লাখ বাই এবং সেল, সেটা মিলে কোয়ান্টিটি হয়েছে কত, 5 লাখ। আর এই যে 5 লাখ, এখানে তারা হয় সকালে বাই করে সেল করেছিল, কিংবা সকালে তারা সেল করে বাই করেছিল, ভাইস অ্যান্ড ভার্সা, এখানে দুটোই হতে পারে, ঠিক আছে। 5 লাখ কোয়ান্টিটি এইভাবে কাজ করেছে। কিন্তু দিনের শেষে আমরা এখানে কি দেখব, 10 লাখ ভলিউম। দিনের শেষে আমরা এখানে কি দেখব, 10 লাখ ভলিউম, মানে এখানে আমরা দেখব 10 লাখের ভলিউমে কাজ হয়েছে টোটাল, ঠিক আছে। এই 10 লাখের মধ্যে যারা স্মার্ট ট্রেডার বা যারা স্মার্ট ইনভেস্টার, যারা সুইং প্লে করে বা মেনলি পজিশনাল প্লে করে, তারা অবজার্ভ করে যে ডেলিভারিতে কতটা ভলিউম হয়েছে, ঠিক আছে। এই যে টোটাল যে প্লেটা, এটা তারা লক্ষ্য করে যে ডেলিভারি ভলিউম ইনক্রিজ হচ্ছে কি না। ওভারঅল ভলিউমের থেকেও এই ডেলিভারি ভলিউম, দ্যাট ইজ দ্য মোর ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই ডাটাটা আমরা পাবো কোথায়, আমরা বিবেক স্যারের একটা যে অ্যাপ্লিকেশান আছে সেটা হলো স্টক এজ, সেখানে কিন্তু আমরা এই ডেলিভারি ভলিউম ফ্রি অফ কস্টে দেখতে পারি, ঠিক আছে। ডেলিভারি ভলিউম, DELEVERY, ডেলিভারি VOLUME, এই যে ডেলিভারি ভলিউম, এই জিনিসটার এতক্ষণ আমরা যে আলোচনা করলাম যে প্রাইস ইনক্রিজের সঙ্গে যদি ডেলিভারি ভলিউম ইনক্রিজ করে এবং প্রাইস ডিক্রিজের সঙ্গে যদি ডেলিভারি ভলিউম ইনক্রিজ করে, প্রাইস ওপরের দিকে যাক বা নিচের দিকে যাক, একটা মোমেন্টামের মধ্যে যদি ডেলিভারি ভলিউমটা যদি বাড়ে, তাহলে কিন্তু সেটার মধ্যে স্ট্রেংথ আছে, ঠিক আছে। আবার ইন এ বেসিক লেভেল যখন আপনারা শুরু করবেন, তখন আপনারা ভলিউম দেখে আপনারা শুরু করতে পারেন, এবং প্রথম থেকে যদি স্মার্ট ওয়েতে কাজ করতে চান তাহলে ডেলিভারি ভলিউম দিয়েও আপনারা কাজ করতে পারেন, ঠিক আছে। এবার আমরা একটু কিছু স্টকের মধ্যে এক্সাম্পল দেখি, ঠিক আছে। ডিসকার্ড, এখানে আমরা SBI এর এক্সাম্পল দেখি, ঠিক আছে। রিসেন্ট চার্ট, বেশি পুরনো না, কন্টিনিউয়াসলি একটা আপ ট্রেন্ডের মধ্যে ছিল, ঠিক আছে। এখন একটা আপ ট্রেন্ডের মধ্যেই আছে ডেইলিতে। আমরা এখানে ডেইলিতে ভলিউম কি দেখছি, ভলিউম আমরা কিভাবে ইউজ করব সেটা আমি দেখে দিই। এবার একটু আমরা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখি। এই যে ইন্ডিকেটর ক্লিক করলাম আমরা ইন্ডিকেটারে, এখানে আমরা লিখব ভলিউম, VOLUME, ভলিউম। যেখানে পাশে কোনো কিছু লেখা নেই, সেটা হলো টেকনিক্যাল ট্রেডিং ভিউয়ের যেটা অফিসিয়াল ভলিউম ইন্ডিকেটর, সেটা হলো একদম প্রথমেরটা, ঠিক আছে। নিলাম আমরা,
এখানে একটা লম্বা কিছু বার, বেশ কিছু বার দেখা যাচ্ছে। ডাবল ক্লিক করলাম, ডিফল্ট রিসেট সেটিংটাকে রিসেট করলাম। ঠিক আছে, এখানে আমরা কালারটাকে এনহ্যান্স করতে পারি। কালারটাকে ফুল আমরা এনহ্যান্স করলাম যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, এখানে আমরা গ্রিন এবং রেড দুটো জিনিস আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, রেড মানে কি, সেই দিন মার্কেট নিচের দিকে নেমেছে, মানে ওপেন প্রাইসের থেকে ক্লোজিং প্রাইসটা যদি নিচে হয় তাহলে এখানে ভলিউমের বারগুলো রেড, এবং যদি ওপেন প্রাইসের থেকে ক্লোজিং প্রাইস ওপরে হয় তাহলে সেটাকে আমরা গ্রিন হিসাবে দেখেছি। তবে আপনারা যারা এখনই শুরু করছেন আমি তাদেরকে রেকমেন্ড করব যে গ্রিন এবং রেড এই দুটো যদি আলাদা করে না নিয়ে টোটালটাকেই আমরা যদি একটা কালারের মধ্যে, মানে একটা মাঝের কোনো একটা কালারের মধ্যে আমরা ধরে নিলাম সেটা পার্পেল, ঠিক আছে, নিই, তাতেও কিন্তু কোনো রকম অসুবিধা নেই। ঠিক আছে, কারণ কি, কারণ ভলিউমের যে রেড এবং গ্রিন যে হয় তার মধ্যে কিন্তু এখানে প্রাইস ইনক্রিজ হলে গ্রিন, প্রাইস যদি ডিক্রিজ হয় তাহলে কিন্তু রেড। ঠিক আছে, কিন্তু ভলিউমে সেই রকম আলাদা আলাদা কালার ডিফারেন্সের মধ্যে আমরা যাব না, কারণ যতটা আমরা নিজেদের সেটআপটাকে ইজি রাখবো ততটাই আমাদের জন্য কিন্তু ইজি হবে, কাজ করতে সুবিধা হবে। ঠিক আছে, তাহলে এখানে আমরা দেখব যে প্রাইস কন্টিনিউয়াসলি ওপরের দিকে উঠেছে। ওকে, তখন ভলিউম কি হয়েছে, ভলিউম আমরা দেখছি এখানে একটা কম ভলিউম ছিল। কম ভলিউম কতদিন ছিল, বা মিডিয়াম ভলিউম কতদিন ছিল, যতদিন প্রাইসটা একটা রেঞ্জের মধ্যে ছিল। প্রাইস যখন রেঞ্জ থেকে ব্রেক করেছে ভলিউম দেখছি আমরা কিন্তু ওপরের দিকে উঠছে। ঠিক আছে, তারপর আবার যখন একটা প্রাইস একটা জায়গায় স্টেবল করছে তখন আমরা এখানে কিন্তু একটা লো ভলিউম জোন কিন্তু দেখতে পাচ্ছি। তারপর আবার যখন প্রাইস ওপরের দিকে উঠছে তখন কী দেখছি, এখানে প্রায় ভলিউমও কিন্তু ওপরের দিকে উঠছে। এই মাঝের যেটা একদম নেগলিজেবল ভলিউম, এটা হলো দিওয়ালি ট্রেডিংয়ের, যেটা আমাদের মোহরা ট্রেডিংয়ের ভলিউম, সেটা সেই জন্য এই দিনটা একদমই আমরা কম ভলিউম দেখতে পাচ্ছি। বাকি যে অ্যাভারেজ ভলিউম দেখছি, এবং এটা না, এখানে আমাদের একটা মোটামুটি ধারণা নিয়ে চলতে হবে। এখানে কিন্তু ভলিউমটা সবসময় এমন না যে সিগনিফিক্যান্ট ওয়েতে একদম আমাদের থিওরিটিক্যালি প্রতিদিন যেদিন প্রাইস উঠবে সেদিন ভলিউম উঠতেই হবে, যেদিন প্রাইস নামবে সেদিন ভলিউম অপেক্ষাকৃত কম থাকবে, এটা না। ওভারঅল আমরা একটা ধারণা দেখব যে প্রাইস ওপরের দিকে উঠছে, এখানে একটা গুড ভলিউম একটা ইনক্রিজ হয়েছে। ঠিক আছে, এখানে কিন্তু কোনো রকম স্ট্যাটিক পার্ট দিয়ে কিন্তু সেরকমভাবে কোনো কাজ হবে না। এখানে একটা মোটামুটি ডাইনামিক একটা আমাদের ভিউ রাখতে হবে। ঠিক আছে, যে ভলিউমটা কীভাবে কাজ করছে। এখানে কিন্তু আমরা দেখছি, গিভ মি এ মোমেন্ট, এখানে দেখছি আমরা যতদিন প্রাইস স্টে করেছে তার মধ্যেও যেদিন বড় আপ মুভ হয়েছে বা যেদিন একটা বড় ভলিউম হয়েছে সেদিন থেকে কিন্তু একটা ট্রেন্ড আমরা দেখতে পেয়েছি। যেমন দেখুন, এখানে বড় ভলিউম হয়েছে কবে, 27শে জুলাই। ঠিক আছে, সেদিন থেকে আমরা একটা নিচের দিকে ট্রেন্ড দেখতে পাচ্ছি। ঠিক আছে, একটা সাইডওয়েজ মার্কেটেও যখন একটা বড় মুভমেন্ট হয় সেদিন থেকে কিন্তু আমরা একটা ট্রেন্ড দেখতে পারি। এখানে যেমন একটা বিগ ভলিউম বার, তার সাথে গ্রিন ক্যান্ডেল, কিন্তু এখানে একটা যেহেতু মার্কেট সাইডওয়েজ প্যাচের মধ্যে ছিল সেহেতু এটা আমরা ধরবো না। আমরা কখন ভলিউমটাকে দেখব, যখন আমাদের প্রপার সেটআপের মধ্যে ভলিউম যখন আমরা ইনক্রিজ বার দেখব তখন, যেমন অ্যাজ এক্সাম্পল যদি আমরা এক্সাম্পল হিসাবে নিই তাহলে এটা একটা সাপোর্ট জোন, এটাকে যখন ব্রেক করছে, ব্রেকিং ডে কবে, এই যে 27শে সেপ্টেম্বর অন্য দিনের থেকে বেশি ভলিউম আছে কিনা সেটা আমরা দেখব। ঠিক আছে, এই যে
এই দিন দেখতে পাচ্ছি আগে যে কন্টিনিউয়াসলি নিচে ভলিউম ছিল তার থেকে অনেকটা বড় একটা ভলিউম, ঠিক আছে, এবং আমাদের একটা সেট আপের মধ্যে এসছে। তাহলে এটাকে আমরা প্ল্যান করব যে কিভাবে মার্কেটে কাজ করা যায়, এখানে কোনো বাইং জোন কিংবা বাইং রিস্ক টু রিওয়ার্ড অনুযায়ী কাজ করে কিনা, ঠিক আছে। আবার যখন বড় প্রাইসের যখন ডিক্রিজিং শুরু হবে তখন আমরা দেখব যে এখানে যেমন কন্টিনিউয়াসলি মার্কেট নিচের দিকে এসছে কিন্তু এখানে প্রাইস তেমন একটা কিন্তু এখানে ভলিউম ইন্ডিকেট করেনি। এটা নয় যে যখনই প্রাইসের একটা বড় মুভমেন্ট হবে তখন সবসময় ভলিউম কনফার্ম করবে, কিন্তু যদি ভলিউম কনফার্ম করে তাহলে দ্যাট উইল বি বেটার কনফার্মেশন, ঠিক আছে, সেখানে ট্রেডিং সেট আপটা আরও একটা ওয়েটেজ পাবে, ঠিক আছে। এই জিনিসটা আমরা অন্য আরও কিছু স্টকে দেখে নিই এবং যখন আমরা সেট আপ সম্পর্কে আলোচনা করব তখন ভলিউম স্টাডিটা আরও ভালোভাবে পড়বো, ঠিক আছে। বিএসসি একটা স্টক, বোম্বে স্টক এক্সচেঞ্জ, যেখানে মার্কেটে কাজ হয়, বা শেয়ার মার্কেটের যেমন এনএসসি এবং বিএসসি এই দুটো হলো এক্সচেঞ্জ। এনএসসিও বোধ হয় 1 বছরের মধ্যেই, নেক্সট 1 ইয়ার 2 ইয়ারের মধ্যেই লিস্ট হয়ে যাবে, এবং বিএসসি একটা লিস্টেড কোম্পানি। আজ যেমন লাস্টে 7 নভেম্বর 2025 মার্কেট অলমোস্ট 9% ওপরে ছিল এবং তার সাথে একটা হিউজ আমরা ভলিউম দেখতে পাচ্ছি, ঠিক আছে। মার্কেট অলমোস্ট 9% ওপরে, তার সঙ্গে আমরা একটা হিউজ ভলিউম পাচ্ছি, তার সঙ্গে আমরা একটা ব্রেকআউটও পাচ্ছি, ঠিক আছে, যে এই যে রেজিস্ট্যান্স জোন তার থেকে একটা ব্রেকআউট পাচ্ছি। সাপোর্ট জোন, রেজিস্ট্যান্স জোন সমস্ত কিছু দেখবেন আলাদা আলাদা ক্লাস এখানে করা আছে, এবার সেগুলো আমরা একটু দেখে নেবেন যদি কেউ সাপোর্ট জোন, রেজিস্ট্যান্স জোন যদি না বুঝতে পারেন, ঠিক আছে। আপনারা আই থিঙ্ক যখন আপনারা ক্লাস দেখবেন সমস্ত ক্লাসগুলো আপলোড হয়ে যাবে, ঠিক আছে। এখান থেকে একটা, এবং ডাউ থিওরি যে পিক অ্যান্ড থ্রো যেটা ছিল, যে হায়ার হাই হায়ার লো, এখানে কিন্তু সেই আগের যে হাই সেটাকে কিন্তু ব্রেক করে ওপরের দিকে উঠে ক্লোজ করেছে এবং একটা বড় ভলিউম হয়েছে। এবং এখানে যদি আপনাদের নিজেদের সেট আপে রিস্ক টু রিওয়ার্ড যদি ফেভারেবল থাকে কিংবা স্টপ লস হিসাবে যদি আপনারা দেখেন যে হ্যাঁ এই ট্রেডটা আমি নিতে পারছি, আমার এক্স অ্যামাউন্ট অফ লস হলে আমি বরদাস্ত করতে পারবো, যদি ট্রেডিং করেন তারা অবশ্যই স্টপ লস ছাড়া ট্রেড করবেন না এবং কোনো টিপসের মাধ্যমে ট্রেড করবেন না, ঠিক আছে। এবং তাহলে কি হয়েছে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে ভলিউমটা প্রাইসটা যে আপ সেটাকে কনফার্ম করেছে, ঠিক আছে। এখানে যে প্রাইস ডিক্রিজ দেখছি, এই দেখুন এসবিআইতে যেমন আমরা দেখতে পাইনি কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। মার্কেট পড়েছে অলমোস্ট 6% নিচে, সেদিন ভলিউমও কিন্তু অন্য দিনের থেকে অনেক বেশি হয়েছে। আগের দিন ভলিউম ছিল মাত্র 2 মিলিয়ন বা 20 লক্ষ, পরের দিন হয়েছে 12 মিলিয়ন, মানে 120 লক্ষ, ঠিক আছে। এবার আরেকটা জিনিস আমরা ডিসকাস করব ভলিউম সম্পর্কে, মানে বোঝা গেল যে একটা বড় ফলের সঙ্গে যদি একটা ভলিউমের যদি কনফার্মেশন থাকে তাহলে তার পরের দিন একটা আমরা বড় ফল দেখতে পেয়েছি। এমন নয় যে প্রাইস উঠলে ভলিউম উঠবেই বা প্রাইস যখন পড়বে তখনও ভলিউম উঠবেই, কিন্তু যদি একটা কনফার্মেশন ভলিউমের পাই দ্যাট উইল বি মাচ বেটার, ঠিক আছে। এখানে যেমন কন্টিনিউয়াসলি ট্রেড করছিল 3-4-5 লাখ ভলিউমে, কিন্তু যেদিন রিভার্সাল আমরা সাইন দেখতে পাচ্ছি, একটা বড় মারুবোজো ক্যান্ডেল দেখতে পাচ্ছি এই যে 6 অক্টোবর 2025, তার সঙ্গে আমরা 8 মিলিয়ন ভলিউম পাচ্ছি, মানে অলমোস্ট ডাবল ভলিউম পাচ্ছি, ঠিক আছে। এটা একটা ভলিউমের কনফার্মেশন, ঠিক আছে। এবার ভলিউম দেখার জন্য আমরা এখানে ডবল ক্লিক করে ভলিউম এমএ এটাকে অ্যাক্টিভ করব, ঠিক আছে। ভলিউমের মুভিং অ্যাভারেজ আমরা অ্যাক্টিভ করব, ঠিক আছে, এবং এম এর লেন্থ নেব 20, ওকে। ভলিউমের লেন্থ নেব 20। কেউ এটাকে যদি বড় কেউ ট্রেড করতে যায় তারা 30-50 নিজেদের মতো করে অ্যানালিসিস করতে পারে। এবং এখান থেকে আমরা স্টাইলটাকে একটু বাড়িয়ে নিই যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এটাকে আমরা ব্লু করলাম। এই যে একটা ব্লু লাইন দেখা যাচ্ছে আবার ভলিউমের মধ্যে, এই ব্লু লাইনটা কি? এই ব্লু লাইনটা হলো আগের 20 দিনের ভলিউমের অ্যাভারেজ। এবং এটাকে যদি আমরা স্ট্যাটাস লাইনেও নিই,
গিভ মি লেভেলের মধ্যে আমরা সিম্বল লাস্ট প্রাইস লেভেল ইন্ডিকেটর ফাইন্যান্সিয়াল ভ্যালু লেভেল, এই যে এখানে আমরা যেটা আমাদের স্ট্যাটাস লাইন বা ওয়াই অ্যাক্সিসে আমরা দুটো কালারের দুটো নাম্বার দেখতে পাচ্ছি 20.3 mm অ্যান্ড 5.65 mm, ঠিক আছে। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি 20 অ্যান্ড এখানে আমরা কি দেখছি 5.5 mm, ঠিক আছে। এই দুটোর মানে কি, এই 20 mm মানে হলো 20 মিলিয়ন কাজ হয়েছে, 20 মিলিয়ন মানে 2 কোটি শেয়ারের কাজ হয়েছে একদিনে, ঠিক আছে। এবং 5.65 mm মানে কি, যদি আগের 20 দিনের ভলিউমের অ্যাভারেজ যদি আমরা নিই, ঠিক আছে, আগের 20টা ক্যান্ডেলের ভলিউমের যদি অ্যাভারেজ নিই তাহলে দেখব যে 5 mm মানে 5 মিলিয়ন মানে 50 লক্ষ ভলিউম প্রতিদিন করে গড়ে কাজ হয়েছে। তার মানে কি 20 mm মানে তার 4 গুণ বেশি, মানে একদিনে তার 4 গুণ বেশি কাজ হয়েছে। এটাকে আমরা সবসময় সেই জন্য একটা ভলিউমের যে অ্যাভারেজ সেটাকে রাখবো, এবং যখন আমরা সুইং প্লে করব দেখব যে সেই মুভিং অ্যাভারেজের ভলিউম মুভিং অ্যাভারেজের ওপরে প্লে করছে কিনা, ঠিক আছে। সেটা হলো কনফার্মেশন। ভলিউম মুভিং অ্যাভারেজের যদি ওপরে থাকে এবং যদি একটা স্ট্রং ভলিউম থাকে তাহলে সেখানে অপেক্ষাকৃত কনফার্মেশনটা বেড়ে যায়। এবং মার্কেটে অলমোস্ট 2000-2500 স্টক আছে, আমাদের কটা স্টক নিতে হবে, হার্ডলি হয়তো 1টা 2টো 3টে 4টে, লেস দ্যান 10 স্টক নিয়ে আমরা সবসময় কাজ করব। তো 10টার নিচে যদি স্টক নিয়ে কাজ করতে হয় তাহলে এই 3000 স্টক থেকে 10টা স্টক ছাঁটার বা কমানোর এই উপায় হলো এগুলো, ঠিক আছে, যেগুলোকে আমরা আস্তে আস্তে সিস্টেমের মাধ্যমে ফেলবো, যেখানে আমরা স্ক্রিনার ইউজ করব, ঠিক আছে। মোটামুটি ভলিউম সম্পর্কে বোঝা গেল। এবং এই ভলিউমটা হলো কিন্তু টোটাল ভলিউম, এটা কিন্তু ডেলিভারি ভলিউম নয়। ডেলিভারি ভলিউম কি আমরা ইন্ডিকেটর এখান থেকে পাবো, ডেলিভারি ভলিউম আই থিঙ্ক এখান থেকে পাবো না, কারণ ট্রেডিং ভিউয়ের মধ্যে ডেলিভারি ভলিউমটাকে সিঙ্ক্রোনাইজ হয় না। এটা আমরা পাবো যে যারা এনএসসি ডাটা থেকে দেয়। এবার আমি যে জেনারেলি ইউজ করি স্টকেজ থেকে আমি দেখি, সেখান থেকে আপনারা একবার দেখে নিতে পারেন, বা আরও অন্যান্য হয়তো বেশ কিছু সফটওয়্যার আছে সেখান থেকে দেখতে পারেন, বা এনএসসির ওয়েবসাইট থেকে গিয়েও ডাইরেক্ট আপনারা দেখে নিতে পারেন যে ডেলিভারি ভলিউম রিয়েলমে ইনক্রিজ হচ্ছে না ডিক্রিজ হচ্ছে, ঠিক আছে। এই যে 20 M ভলিউম হয়েছে, তার মধ্যে ডেলিভারি ভলিউম কতটা হয়েছে, 60%, 70%, মানে অন্য দিনের থেকে অপেক্ষাকৃত বেশি হয়েছে কিনা সেটাও যদি কনফার্মেশন হয়ে যায় তাহলে অবশ্যই একটা ভালো কনফার্মেশন। এবং ঠিক আছে, ওভারঅল ভলিউম সম্পর্কে ক্লাস এখানেই আমি আজকের মতো ক্লোজ করছি। আজকের ক্লাসের সঙ্গে ডাউ থিওরির যে 4th টেনেন্টের ক্লাস, দুটো ক্লাসকে একসাথে দেখবেন। এবং ইন ফিউচার আবার যদি কোনো সময় ভলিউমের অ্যাডভান্স ক্লাসের দরকার হয় তখন আমরা ভলিউম প্রোফাইল সম্পর্কে পড়বো। এখানে যেমন আমরা চার্টের মধ্যে দেখতে পাচ্ছি যে ভলিউম ক্যান্ডেল, ঠিক আছে, এই যে ভলিউম ফুটপ্রিন্ট, এই যে ভলিউম ফুটপ্রিন্ট, ভলিউম ক্যান্ডেল, এগুলো হলো প্রিমিয়াম ট্রেডিং ভিউয়ার প্রিমিয়াম যাদের আছে তারা এই ধরনের জিনিসগুলোকে ইউজ করতে পারে, ঠিক আছে। এই ভলিউম ফুটপ্রিন্ট, ভলিউম ক্যান্ডেল, এই জিনিসগুলো কিন্তু অ্যাডভান্স লেভেলে অনেক কাজ দেয়। আমরা যেহেতু অ্যাজ এ প্রপ ট্রেডার আমাদের টার্মিনালে কাজ করি, আমরা ওখানে ভলিউম দেখে বুঝতে পারি যে কীভাবে কাজ করছে। সেই জন্য আমাদের কাছে এখনও পর্যন্ত, আগে ট্রেডিং ভিউ দেখে কাজ করতাম, যখন রিটেল লেভেলে কাজ করতাম তখন প্রিমিয়াম অবশ্যই ইউজ করতাম, কারণ টাকা না দিলে টাকা আসে না, একদম প্র্যাকটিক্যাল কথা। যেগুলো দরকার, যদি খাবার খেতে হয় তার জন্য চাল ডাল কড়া, গ্যাস, ওভেন এগুলো কিনতে হয়, তবেই সেই খাবারটা তৈরি হয়। আমাদেরও সেই জিনিসগুলো হলো এই ট্রেডিং ভিউয়ের সাবস্ক্রিপশান, ব্রোকারেজ, এই ধরনের জিনিসগুলো, তারপরে কোর্স ফি এটসেট্রা এটসেট্রা। কিন্তু সেটা একটা লেভেলের, একটা এক্সটেন্ড লেভেলের পর আমরা শিখেছি, তারপরে এই জিনিসগুলো পে করেছি। আপনাদেরও আমি রিকোয়েস্ট করব, প্রথমে খরচা করবেন না, আগে একটা জায়গা পর্যন্ত শিখে যান, তারপর আপনারা করতে পারেন, ঠিক আছে। অ্যাডভান্স লেভেলের জন্য, বেসিক লেভেলের জন্য যদি কোথাও ওয়েবিনার করতে হয়, এবং চেষ্টা করবেন সবসময় শেখার মধ্যে থাকার। ইউটিউব ইজ দ্য গ্রেট সোর্স অফ কন্টেন্ট, মানে এখানে এত ভালো ভালো ক্রিয়েটার আছে, একটু যদি আপনারা হিন্দি বা ইংরাজিটা বুঝতে পারেন তাহলে খুব ভালো ভালো ক্রিয়েটার আছে যাদের আপনারা ক্লাস দেখতে পারেন, ঠিক আছে। আপনারা
টেকনিক্যাল অ্যানালিসিস যদি পুরোটা শিখে যান, তারপর নিজেরাই বুঝতে পারবেন যে কে ভালো শেখাচ্ছে আর কে ঠিক শেখাচ্ছে না, ঠিক আছে, বা কে শুধুমাত্র কোর্স বিক্রি করার জন্য একটা ইউটিউবের চ্যানেল বা কন্টেন্ট তৈরি করছে। কন্টেন্ট ক্রিয়েটারদের থেকে এবং যারা রিলস ক্রিয়েটার মেনলি তাদের থেকে দূরে থাকবেন যদি টেকনিক্যাল অ্যানালিসিস শিখতে হয়, এবং যারা মার্কেটে কাজ করে টাকা ইনকাম করছে তাদের সাথে জুড়ে থাকবে। ঠিক আছে, আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কালকে একটা নতুন টপিক নিয়ে আলোচনা করব। বাই।